আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ক্লাসটা হবে হচ্ছে আমি সরলরেখার উপরে সাধারণ আলোচনা করব। তো এই বিষয়ে আমি তোমাদেরকে আগেই অনেক কিছু বলেছিলাম যে কেন আমি সরলরেখার উপরে ক্লাসটা নিতে চাই বা সরলরেখার উপরে ক্লাসটা নেওয়া। অনেকে হয়তো বা সরলরেখা পারো বা সব কিছু বুঝি এইরকম টাইপের অনেকের চিন্তাভাবনা থাকতে পারে। তো আমি তোমাদেরকে একটু অনুরোধ করতেছি যে সেটা হচ্ছে যে সরলরেখা সম্পর্কে তুমি সব কিছু জানলেও তারপরেও একটু তোমরা সরলরেখাটা নিয়ে আরেকবার একটু ক্লাসটা করো, কারণ অনেকেই সরলরেখাটা ভুলে গিয়েছো। তো সমস্যা নাই, তো শুরু করি আল্লাহর রহমতে। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটু আমাকে জানাবা যে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আর কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, একটু আমাকে জানাবেন যে সেটা হচ্ছে যে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আর কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, প্রথম কথা হইতেছে আমরা আজকে দেখাবো হচ্ছে সরলরেখা নিয়ে সাধারণ কিছু আলোচনা। মেইনলি এখানটায় এই যে পড়ালেখাটা হবে আমাদের, সেই পড়ালেখাটায় আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে যে আমাদের মেইন যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ঠিকমতো আমরা ডেভেলপ করা শিখবো। এবং একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই ফর্মুলাগুলো যদি আমরা ডেভেলপ করতে না পারি, বিলিভ মি সরলরেখার অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও পারবেন না, এবং সরলরেখা যদি না পারেন কোনোভাবেই কনিক্সের অঙ্ক করতে পারবেন না। সো প্রথম হচ্ছে যে সরলরেখা পারতে গেলে অবশ্যই সরলরেখা পারতে গেলে কনিক্স পারতে গেলে বা জিওমেট্রি পারতে গেলে আপনার সরলরেখা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হইতেছে আমরা সরলরেখার মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্টে আছে হচ্ছে স্থানাঙ্ক আর একটা পার্টে আছে হচ্ছে সরলরেখার মেইন আলোচনা। তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সময় স্থানাঙ্ক আর সরলরেখা দুইটা আলাদা আলাদা চ্যাপ্টার ছিল। তো এখন আমরা আসলে এখন যেহেতু একটা চ্যাপ্টারের মধ্যেই করে দিয়েছে, সমস্যা নাই। তো আমরা এই দুইটা জিনিস নিয়েই আলোচনা করব। ওকে, প্রথমে আমরা হচ্ছে স্থানাঙ্ক নিয়ে আলোচনা করি। স্থানাঙ্কটার আবিষ্কারটা দুনিয়াতে খুবই ইন্টারেস্টিং ছিল। ম্যাথমেটিশিয়ানের নাম ছিল হচ্ছে দেকার্তে। তো দেকার্তের একদিন হঠাৎ করে চিন্তা করলো যে তার সামনে দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে। তো এখন চিন্তা করলো যে আচ্ছা মাছিটা কোথায় আছে। তো উনি চিন্তা করলো যে মাছিটা আমার মুখের সামনে আছে। ওকে ফাইন, এটা কিন্তু খুবই সহজ একটা কথা ছিল যে মাছির মুখের সামনে আছে। এখন কথা হচ্ছে সামনে বলতে কতটুকু সামনে। যেমন মনে করেন আপনারা কি দেখতেছেন, আমার হাতটা কি ক্যামেরার সামনে আছে। এখন কথা হচ্ছে ক্যামেরার কতটুকু সামনে আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? এখন যদি মনে করেন যে শাইন কলেজের অবস্থান কোথায়, আমি যদি এটা জিজ্ঞাসা করতাম তাহলে আপনারা কি বলতেন যে জাহাঙ্গীর গেটের পাশে। এখন কথা হচ্ছে জাহাঙ্গীর গেটের থেকে কতটুকু পাশে বা কোন দিকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কিন্তু স্পেসিফিক করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখন কথা হইতেছে এই কোনো একটা জিনিসের কোনো একটা বস্তুর পজিশন স্পেসিফিক করার জন্যই প্রথমে দুনিয়াতে স্থানাঙ্ক ব্যবস্থাটা প্রথম আসে। ওকে, আচ্ছা এখন দেখেন স্থানাঙ্ক যখনই আসছে, স্থানাঙ্ক নিয়ে তাহলে স্থানাঙ্ক যখনই আসে তখন এইখানটায় মনে করেন কোনো একটা কিছু আছে। তাহলে এখন কথা হইতেছে এই জায়গাটায় কিভাবে, ওকে, তো এখন কথা হইতেছে এটা এখানে কিভাবে যেতে হবে। তখন দেকার্তে একটা কাজ করলো যে ওকে ফাইন, তাহলে কোনো একটা জায়গা থেকে আমার সবসময় স্টার্ট করা লাগবে। ওকে, তো যে জায়গা থেকে স্টার্ট করা লাগবে বা যেটাকে বেস করে উনি আলোচনা শুরু করলো ওইটার নাম দিল হচ্ছে রেফারেন্স ফ্রেম বা বাংলায় যেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, তো এখন কথা হইতেছে উনি চিন্তা করলো যে এই একটা পজিশন, এটা আমার হচ্ছে বেজ, এখান থেকে আমার যাওয়া আসা শুরু করব, চলাফেরা শুরু করব। এখন দেখেন এখান থেকে উনি সবসময় চলাচল করতে চাইলেন যে ওকে, যে আমি সবসময় যেদিকেই যাই না কেন যে ওইখান থেকে একটা দিক যাব,
প্রথমে যে কোনো একটা দিক, মনে করেন এই একটা দিক, তো এইটা যেহেতু একদম বেস, এই কারণে এইটার নাম দিলেন উনি হচ্ছে ও। দিস ইজ নট জিরো, প্লিজ দিস ইজ নট জিরো, ও। উনি বললো এখান থেকে একদম মনে করেন সূর্য যেরকম সূর্যের দিক তাকাইলে সরাসরি হাতের ডান দিকে গেলে যেরকম ওই রকম টাইপের, উনি বললো এই দিক বরাবর যদি যাই তাহলে এই যে এই দিক বরাবর যাচ্ছি এইটাকে উনি বললেন একটা অক্ষ, এবং এরপরের থেকে সবগুলো অক্ষই উনি 90 ডিগ্রি, ওইটার রেসপেক্টে 90 ডিগ্রি করে নিলেন, যে তাহলে এইটার উপরে 90 ডিগ্রি করে এইটা আরেকটা অক্ষ। ওকে, তাহলে দেখেন এখান থেকে ডান দিকে যদি যাই তাহলে এইটার নাম দিলেন উনি হচ্ছে এক্স এক্সিস, আর এখান থেকে এটার উপরে পারপেন্ডিকুলার বা লম্ব করলেন যেটা, সেটার নাম দিলেন হচ্ছে ওয়াই এক্সিস। ওকে, আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি ডান দিকে মনে করেন যদি যাই তাহলে ওকে, সরি একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। আচ্ছা দেখেন তাহলে উনি করলো কি, যে প্রতিটা ঘরকে, এই যে প্রতিটা ঘরকে ইউনিট বললেন। ওকে, তাহলে দেখেন এটা মনে করেন 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে করে ইউনিট বললেন। ওকে, ঠিক এটার উপরে লম্ব যেটা নিয়েছেন ওইটাকেও এরকম ছোট ছোট অংশে ভাগ করলেন। ওকে, তাহলে এইগুলাকে ওই 1, 2, 3, 4 এরকম করে নাম দিলেন। ওকে, এবার দেখেন তো ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর যতটুকু যাচ্ছি ওইটার উনি নাম দিয়েছেন হচ্ছে এক্স ইউনিট যাওয়া, এক্স ইউনিট স্মল এক্স দিয়ে প্রকাশ করলেন। আর ওয়াই এক্সিস বরাবর মানে ওইটুকু যাওয়ার পরে লম্ব বরাবর যাব, সেইটার নাম দিয়েছেন উনি হচ্ছে ওয়াই। ওকে, ওইটার নাম দিয়েছেন ওয়াই, যে ওয়াই এক্সিস বরাবর গেলে ওয়াই আর এক্স এক্সিস বরাবর গেলে এক্স, এবং যে কোনো একটা পজিশনকে উনি এক্স কমা ওয়াই দিয়ে বুঝিয়েছেন। এটা যদি আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় বা 2 ডাইমেনশনাল সিস্টেম। ওকে, তাহলে এখন কথা হইতেছে তাহলে উনি করলো কি, যে এখান থেকে এদিক বরাবর যদি আমি এক্স ইউনিট যাই, মনে করেন এইটুকু, তাহলে প্রথম কথা হইতেছে এখান থেকে এইটুকু বরাবর আমার যাইতে হবে এক্স ইউনিট, এইটুকুকে বললেন এক্স, আর এখান থেকে এইটুকু যদি যাই সেটাকে বলছেন উনি হচ্ছে ওয়াই। ইভেন আপনি চাইলে এখান থেকে আগে ওয়াই ইউনিট যেতে পারেন, গিয়ে তারপরে কি এক্স ইউনিটও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি এগুলো সব আপনারা জানেন। ওকে, ঠিক সেমভাবে উনি কি করলেন, এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি আমার ওয়াই এক্সিস হয়, তাহলে এই পয়েন্টটা যদি হয় 3,4, তাহলে উনি কি করবেন, যে এখান থেকে এই দিক বরাবর আমার 3 ইউনিট যাইতে হবে, তারপরে এখান থেকে এই দিক বরাবর আমার 4 ইউনিট যাইতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রথম কার্তে আবিষ্কার করছেন। এই জন্য যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার কোনো একটা পয়েন্টকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করি, এক্স কমা ওয়াই এরকম করে দিয়ে প্রকাশ করি, তখন এই স্থানাঙ্ক ব্যবস্থার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে কি বলা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা এখন কথা হইতেছে এইটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দুটাকে লেখা হচ্ছে 0,0 দিয়ে। ওকে, মানে এটা কি এক্স এক্সিস বরাবর একটুও যায় নাই, ওয়াই এক্সিস বরাবর একটুও যায় নাই, তার মানে এই জন্য এটা হচ্ছে 0,0, কোনোটুকু নড়াচড়া হয় নাই, মানে 0 ইউনিট নড়ছি, এইদিকেও 0 ইউনিট নড়ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে 0,0। হ্যাঁ, তাহলে এখন কথা হইতেছে দেখেন, তাহলে আর যদি এইটা আমরা নর্মালি চোখে দেখি যে কোনো কিছুকে হচ্ছে 3 ডাইমেনশনাল, সেইটার জন্য এই দিক বরাবর ইউনিট, মনে করেন এটা এক্স ইউনিট, এটা ওয়াই ইউনিট, আর এই দিক বরাবর আর একটা ইউনিট না দিলেন উনি, সেইটাকে নাম দিয়েছিলেন হচ্ছে জেড ইউনিট। ওকে, এটার নাম দিয়েছেন জেড ইউনিট। তো আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে জেড এক্সিসটা আমাদের সিলেবাসে নাই, মানে 3 ডাইমেনশনাল আমাদের সিলেবাসে নাই, এই জন্য আমি সব কিছু 2 ডাইমেনশনালের পড়াবো, 3 ডাইমেনশনাল রিলেটেড কোনো কোশ্চেনের আনসার আপাতত দিব না। ওকে, আচ্ছা 3 ডাইমেনশনাল নিয়েও পড়ালেখা আছে, ইউনিভার্সিটিতে গিয়ে পাবেন আপনারা। ওকে, এবার দেখেন এটা তাইলে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা এখন দেখেন স্থানাঙ্ক ব্যবস্থার অনেক রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আছে এই দুনিয়াতে, সত্যি কথা হচ্ছে অনেক রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তো সেই স্থানাঙ্ক ব্যবস্থাগুলোর ভেতরে মোটামুটি আমরা আলোচনা করব 2টা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখেন 2টা স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে একটা দেখাইছে, এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে কি পোলার। পোল অ্যাকচুয়ালি কোন, পোল দিয়ে অ্যাকচুয়ালি কোন থেকে আসছে পোল, ঠিক আছে, পোল মানে এখন পোলার কিভাবে বোঝায় দেখেন, পোলারটা হচ্ছে কি, এটা হচ্ছে কি যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই যদি হয়, এটা যদি যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই হয়, তাহলে দেখেন আমার টার্গেট কি, আমার প্রথমে যেতে হয় এখান থেকে এইটুকু, তারপরে এখান থেকে কি এইটুকু, তাই না? তো ওইটা না করে যদি আমি একটা কাজ করতাম, আমি যদি সামহাও আপনাকে বলে দিতাম যে এখান থেকে এখানকার ডিস্টেন্স এতটুকু, দেখেন শুধু ডিস্টেন্স বললেই কিন্তু আপনি যাইতে পারতেন না,
ওকে, তো এখন কথা হইতেছে যে এখান থেকে এইটুকু হচ্ছে কি, তাহলে লেন্থ যদি দিয়ে দেই তাহলে এইখানটা কি, এইটুকু হচ্ছে কত, এক্স এক্সিস। এখন কথা হইতেছে দেখেন এই পয়েন্টটা যেমন এখানে থাকতে পারে, এই পয়েন্টটা তো এখানেও থাকতে পারে, এই পয়েন্টটা এখানেও থাকতে পারে। এই কারণে কি এইখানটায় আমার এই ডিস্টেন্সের সাথে সাথে অ্যাঙ্গেলটাও জানা প্রয়োজন। ওকে, তাহলে ডিস্টেন্সের সাথে, এই ডিস্টেন্সের সাথে যদি আমি অ্যাঙ্গেলটা বলে দেই, ডিস্টেন্সের সাথে যদি আমি অ্যাঙ্গেলটা বলে দেই, আমি আবারও বলতেছি, এই ডিস্টেন্সের সাথে, এই ডিস্টেন্সটাকে আর দিয়ে লেখা হয় সাধারণত, আর এই অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে লেখা হয়। ওকে, এখন কথা হইতেছে আমি যদি কখনো এই ডিস্টেন্সের সাথে অ্যাঙ্গেলটা দিয়ে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা লিখতে পারি, মানে এই যে আর এবং থিটা এইটা দিয়ে যদি কোনো কিছু লিখতে পারি, তখন ওই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন একটা জিনিস বলি, দেখেন এইটাও আমার এইটাও আমার কি স্থানাঙ্ক ব্যবস্থার এক্স কমা ওয়াই পয়েন্ট, এটা কি আর কমা থিটা পয়েন্ট। সো দুইটাতেই তো আমি কি একই পয়েন্টে যাচ্ছি, তার মানে কি দুইটার মধ্যে সিমিলার একটা কি রিলেশন আছে, অবশ্যই একটা কি আছে, রিলেশন আছে। তো আমরা সেই দুইটার মধ্যেই আমার কি একটা রিলেশন আছে, তাই কি না? দেখেন এই যে রিলেশন আছে। সো আমাদের এই রিলেশনটা অবশ্যই একটু ডেভেলপ করার চেষ্টা করি। তাহলে দেখেন এই ডিস্টেন্সটা যদি দিয়ে দেয় আর, এটা যদি হয় থিটা, তাহলে দেখেন এখান থেকে এইটুকু মনে করেন এক্স, এখান থেকে এইটুকু কত এক্স, আর এখান থেকে এইটুকু মনে করেন কি ওয়াই। এটা হচ্ছে এক্স আর এটা কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। স্থানাঙ্ক ব্যবস্থা মিন্স কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তাহলে দেখেন এখন কথা হইতেছে যে এখান থেকে এইটুকু কত এক্স আর এখান থেকে এইটুকু কত ওয়াই, আর এটা হচ্ছে কত আর, এটা কত থিটা। তাহলে দেখেন এই এক্স এবং ওয়াইয়ের সাথে আর এবং থিটা এর একটা রিলেশন আমরা ডেভেলপ করার চেষ্টা করি। ওকে, তাহলে দেখেন এইখানটায় একটা জিনিস চিন্তা করেন তো, এইটা কি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে কিনা বলেন। আমরা আর এর সাথে এক্স ওয়াইয়ের রিলেশন তৈরি করি, তাহলে দেখেন এটা যেহেতু একটা কি যেন বলে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাহলে দেখেন তো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি। পিথাগোরাস কি বলছে, পিথাগোরাস অনেক আগেই বলছে, সেটা হচ্ছে কি এই যে বেজ স্কোয়ার প্লাস কি পারপেন্ডিকুলার স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে এটা সমান সমান কি হাইপোটেনাস স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার, তাহলে এটা আর স্কোয়ার। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান কি আর স্কোয়ার। তাহলে দেখেন এইখান থেকে আর সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার, এটা কত যেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। তাহলে দেখেন এক্স ওয়াইয়ের সাথে আর এর একটা আমরা রিলেশন পেলাম। এখন দেখেন আমরা যদি চাই থিটা এর সাথে রিলেশন, তাহলে দেখেন এইখানটায় এটা কি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি বেজ, এটা কি পারপেন্ডিকুলার, তাহলে এইখানটায় দেখেন বা এটা ভূমি, এটা কি লম্ব, তাহলে এখানটায় দেখেন ভূমি আর লম্বের সাথে রিলেশন কার, ট্যানজেন্ট অথবা কোট্যানজেন্ট। তাহলে আমি ট্যান থিটা থেকে লিখতে পারি এটা কি যে ওয়াই ডিভাইড বাই এক্স, রাইট। তাহলে এখান থেকে কি লেখা যায়, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখেন এইখানটায় থিটা এবং আর এর সাথে এক্স এবং ওয়াই এর একটা রিলেশন তৈরি হয়েছে। ওকে, এখন সমস্যা আছে এই কোণটা বের করার সময়, এই আর এর ভ্যালু বের করাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই কোণ বের করার সময় একটা সমস্যা তৈরি হয়। কোণ বের করার সময় কি সমস্যা হয় আমি আপনাদেরকে বলি। দেখেন আপনি এই ফার্স্ট যদি আপনার একটা পয়েন্ট হইতো, মনে করেন যে 1,1 পয়েন্ট, তাহলে দেখেন এইখানটায় আমি যদি থিটা বের করতে বলতাম, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/1 লিখতেন, রাইট। তাহলে ট্যান ইনভার্স 1/1 মানে কত 45 ডিগ্রি, তাহলে এটা সমান সমান কত 45 ডিগ্রি। কিন্তু এখন চিন্তা করেন তো যদি এই পয়েন্টটা -1, হইতো, তাহলেও কি থিটা সমান সমান আপনারা কি লিখতেন, ট্যান ইনভার্স -1/-1। এইখানটাই সমস্যাটা কি যে আপনি যদি এখানে কাটাকাটি করেন তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো ট্যান ইনভার্স 1/1 মানে কত 1, তাহলে এখান থেকে 45 ডিগ্রি। স্যার এটা কি তাহলে হইলো এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি, কখনোই এটা ঠিক হয় নাই। তাহলে দেখেন এটার জন্য রয়েছে কোথায় এখানে, আর এটার জন্য রয়েছে এখানে। এটা কি এক্স এক্সিসের সাথে এই থিটা এর ডেফিনেশনটা হচ্ছে কি এই এক্স এক্সিসের সাথে যে কোণ, এই এক্স এক্সিসের সাথে এখানকার কোণ থিটা, বাট এটার কোণ কি এইটা কিন্তু হইতে পারে, আবার কিন্তু এটাও হইতে পারে, যে কোনো একটা আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন জিওমেট্রি পড়বেন, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনি যখন জিওমেট্রি পড়বেন তখন এই যে থিটা যে ভ্যালুটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই থিটা এর ভ্যালুটা 180 ডিগ্রির সমান বা তার থেকে ছোট নেবেন এবং -180 ডিগ্রির চেয়ে বড়
অথবা বড় নেবেন। ওকে, তাহলে আমি আবারও বলে দিচ্ছি, যখনই দেখবেন আপনি জিওমেট্রি পড়তেছেন, প্লিজ যখনই আপনি জিওমেট্রি পড়বেন তখন এই থিটার ভ্যালুটা 180 ডিগ্রির ছোট বা সমান এবং -180 ডিগ্রির চেয়ে বড়, এই এর মাঝে নেবেন। ওকে, এই 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 অ্যাঙ্গেলটা যদি এর মাঝে থাকে তখন ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ। আমি আবারও বলতেছি, এটাকে বলা হয় জিওমেট্রিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ। আর ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই থিটা এর মানটা যে কোনো নাম্বার হইতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এইটার ক্ষেত্রে আপনারা এই কারণে এই দেখেন এইভাবে যদি আসতে চান তাহলে 180 ডিগ্রির সাথে প্লাস হয়ে যায়, তো এই কারণে আপনারা এই দিক দিয়ে না এসে আপনারা একটা কাজ করবেন, এই দিক দিয়ে আসবেন। এখন কথা হচ্ছে আমরা তাহলে এই পাশেকার অ্যাঙ্গেলটা হিসাবটা করব কিভাবে। এই হিসাবটা করার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গার জন্য কিভাবে হিসাবটা করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন এইখানটায় কিভাবে কাজটা করবেন সেটা হচ্ছে কি, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে দেখেন থিটা এর মান যেটা আসবে, থিটা এর মান যেটা আসবে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি থিটা এর মান যেটা আসবে সেটাই আমার অ্যাঙ্গেল হবে। ওকে, থিটা এর যেটা ভ্যালু আসবে ওইটাই আপনার অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আপনার মনে করেন এই যে থিটার যেটা, এটাকে যদি থিটা বলেন তাহলে এটার যে থিটা, এটা কি করবেন, এটার ভ্যালুটা কিভাবে বের করবেন সেটা হচ্ছে, মনে করেন আপনি এরকম করলেন যে আপনি এই থিটা এর ভ্যালুটা কত লিখবো আমি। ওকে, দেখেন আমি একটু হিসাবটা বলে দিই। মনে করেন আলফা সমান সমান আমি বললাম tan ইনভার্স y বাই এক্স। ওকে, আলফা সমান সমান কত, tan ইনভার্স y বাই এক্স। ওকে, আলফা সমান সমান tan ইনভার্স y বাই এক্স। এটা করবেন কি, এই চিহ্ন কাটাকাটি কইরা ক্যালকুলেটারে ভ্যালুটা আনবেন। ওকে, আলফা এর ভ্যালুটা আনবেন। এবার করবেন কি, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে থিটা এর মানটা আসবে হচ্ছে 180 ডিগ্রি, এটার সাথে করবেন কি প্লাস থিটা। বিলিভ মি, এই সেকেন্ড কোয়াড্রেন্টে এই থিটার ভ্যালু নেগেটিভ আসবে। আমি দেখাবো আপনাদেরকে, এক্সাম্পল দেখাবো। ওকে, এটা করবেন কি, সরি আলফা থিটা না, আলফা। ওকে, আর এইখানটায় কি আলফা এর যেটা ভ্যালু সেটাই আমার থিটার ভ্যালু। ওকে, আচ্ছা, আর এই থার্ড কোয়াড্রেন্টে যখনই আসবেন দেখেন আলফা এর ভ্যালু পজিটিভ আসবে। এই যে এখানটায় আপনি দেখছেন কিন্তু 45 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি হবে না। তাহলে এই যে ক্লকওয়াইজ যখন যায় কোনো একটা কিছু, যখন ক্লকওয়াইজ যখন যায় তখন ওই অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়। ওকে, তাহলে এই টোটালটা এইদিকে গেলাম 180 ডিগ্রি, এখান থেকে আবার এই দিক বরাবর আসলাম। ওকে, 180 ডিগ্রি গিয়ে আবার ব্যাক করলাম, 180 ডিগ্রি গিয়ে আবার ব্যাক করলাম। তাহলে এই 180 ডিগ্রিটা হচ্ছে কত, -180 ডিগ্রি। আর এই দিক বরাবর আবার কি পজিটিভলি ব্যাক করছি, এই জন্য প্লাস আলফা। ওকে, আর এইখানে আলফা এর ভ্যালু দেখবেন অটোমেটিক্যালি নেগেটিভ, এটার মান অটোমেটিক্যালি পজিটিভ। আর এইখানটায় ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আলফা এর ভ্যালু দেখবেন অটোমেটিক্যালি নেগেটিভ আসবে। প্রত্যেকটার আমি এক্সাম্পল দিব, টেনশনের কিছু নাই। এটা সমান সমান থিটা। ওকে, তাহলে দেখেন আসেন আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। ওকে, তাহলে দেখেন এক্সাম্পল নিয়ে যখনই কাজ করব তখনই এখানটায় মনে করেন একটা পয়েন্ট দেওয়া আছে, এরকম একটা পয়েন্ট হচ্ছে কত 1,1। ওকে, তাহলে দেখেন এটার তো নিয়ে তো আর কোনো টেনশন নাই। তাহলে আলফা সমান সমান আমি বলতেছি মনে করেন কত tan ইনভার্স 1/1, তাহলে এটা কত 45 ডিগ্রি আসছে। তাহলে এখানটায় থিটা সমান সমান 45 ডিগ্রি, থিটা সমান সমান এখানে আলফা। ওকে, থিটা সমান সমান আলফা। আচ্ছা, এবার আসেন সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে কি বাম পাশে মাইনাস উপরে প্লাস, তাহলে দেখেন -1 +1। ওকে, তাহলে দেখেন এইখানটায় আলফা এর ভ্যালুটা কত আসবে, দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আলফা এর ভ্যালু আসবে tan ইনভার্স এই যে y বাই এক্স, মানে কত 1/-1। ঠিক আছে, আপনারা এটা করে দেখেন, এইটার ভ্যালু দেখেন আসবে হচ্ছে -45 ডিগ্রি। বিলিভ মি, এটা ক্যালকুলেটারে করে দেখেন -45 ডিগ্রি আসবে। তাহলে দেখেন এখানে থিটা এর ভ্যালুটা আসবে কত, এই যে এখানে লিখেছি 180 ডিগ্রি প্লাস আলফা, তার মানে কত 180 ডিগ্রি, এখানে প্লাস আলফা এর ভ্যালুটা কত নিজেই দেখেন -45 ডিগ্রি, তাহলে -45 ডিগ্রি, তাহলে এটা সমান সমান 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, এভাবে বের করবেন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে। ওকে, এবার দেখেন থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে, মনে করেন -1 একটু আগে যেটা দেখাইছিলাম, তাহলে দেখেন এখানে আলফা এর ভ্যালুটা কত হবে, এই যে আলফা এর ভ্যালুটা আসবে কত tan ইনভার্স -1/-1, তাহলে এখানটায় কত আসতেছে দেখেন 45 ডিগ্রি, এটা কিন্তু প্লাস আসবে কারণ এটা কাটাকাটি যাবে। তাহলে দেখেন এইখানটায় আমি থিটা এর ভ্যালুটা কি বলছি, এটার জন্য -180 ডিগ্রি প্লাস এই যে এখানটায় আলফা মানে কত +45 ডিগ্রি, তাহলে দেখেন এইটার ভ্যালু আসতেছে -135 ডিগ্রি। ওকে, তাহলে এটার ভ্যালু কত আসবে -135 ডিগ্রি। ওকে, এবার দেখেন এই পয়েন্টটায় যদি হয় ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয় যে, তাহলে এটার জন্য কত হবে 1,-1, তাই তো। তাহলে আলফা এর ভ্যালুটা কত হবে tan ইনভার্স
ট্যান ইনভার্স, এটা কত হচ্ছে দেখেন এই যে -1/1, রাইট, -1/1। তাহলে এটার জন্য দেখেন বিলিভ মি এটা ক্যালকুলেশন করে দেখেন -45 ডিগ্রি হবে। ওকে, তাহলে দেখেন এখানটায়ও থিটা ইজ ইকুয়াল টু -45 ডিগ্রি। তাহলে দেখেন এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের পার্থক্যটা আশা করি ধরতে পারছেন। আমি আপনাদেরকে বলে দেই এই জিনিসটা বা এই যে কাজটা করলাম এই জিনিসটা কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বারেও কাজে লাগে। কমপ্লেক্স নাম্বারের ওই যে মডুলাস আর্গুমেন্ট যে বের করা হয়, আর্গুমেন্ট বের করতে গেলে এই যে আলফা এর ভ্যালুটা আপনাদেরকে এইভাবে বের করতে হয়। ওকে, যে ওই যে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা আছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার সময় আপনাদের এইভাবে কিন্তু অ্যাঙ্গেলগুলা বের করতে হয়। সো এই জিনিসটা যে আমি এখানে পড়াইলাম শুধু এখানেই কাজে লাগবে এমনটা না, এটা আমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারেও কাজে লাগবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা আমাদের কমপ্লেক্স নাম্বারেও কাজে লাগবে এবং কমপ্লেক্স নাম্বারেরও আর্গুমেন্ট এভাবেই বের করতে হয়। ওকে, দেখেন এটার জন্য এই থিটাটা এই দেখেন ক্লকওয়াইজ গেছে, এই জন্য থিটার মান নেগেটিভ আসছে। দেখছেন এই যে থিটার মান নেগেটিভে আসার কথা ছিল। এই দেখেন এখানটাও কি এই দিক বরাবর আসছি, থিটার মান নেগেটিভ, বাট এটার ক্ষেত্রে দেখেন এখান থেকে এইটুকু, সো এখানে থিটার মান পজিটিভ। সো আশা করি এই যে অ্যাঙ্গেলের যে বিষয়টা, এই অ্যাঙ্গেলের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই অ্যাঙ্গেলের বিষয়টা সমস্যা হবে না। ওকে, দেখেন -180 ডিগ্রি বোঝেন নাই, আমি আপনাকে বোঝাচ্ছি। মনে করেন এই পজিশনে যদি থাকে, এটা যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয়, এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, এই জায়গাটায় যদি হয় তাহলে দেখেন এখানটায় হিসাবটা হচ্ছে কি y/x, মানে হিসাবটা করে হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু। ওকে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, দেখেন হিসাবটা বোঝেন, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু আপনাকে পাইছে, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আলফা। ওকে, এখন দেখেন আপনার টার্গেট তো হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু বের করা, আপনার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু বের করা। ওকে, তাহলে দেখেন আপনি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবেন বা ক্লকওয়াইজ ঘুরবেন তখন কি অ্যাঙ্গেলটা নেগেটিভ হিসেবে ধরা হয়, দিস ইজ কনভেনশন। ওকে, তাহলে দেখেন ঘড়ির কাঁটার দিকে যখন যাবেন তখন হচ্ছে কি মাইনাস আসবে। তাহলে এটা এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার প্রথম কাজ কি হবে দেখেন তো, চিন্তা করে দেখেন তো, আপনি যদি এই মানটা যদি জানেন, মনে করেন এটা হচ্ছে আমার আলফা, এই মানটা যদি জানেন তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে টোটাল এইটুকু যাওয়ার পরে আমি আবার এই অংশটুকু ব্যাক করি, কথা বুঝছেন? তাহলে দেখেন আমি যদি টোটাল এরকম যদি একটা লাইন থাকতো তাহলে যদি এখান থেকে এইটুকু যাইতাম সেটা কি -180 ডিগ্রি হইতো না? তাহলে এই কারণে এখান থেকে এই টোটালটুকু গেছি, এই জন্য এটা হচ্ছে কত -180 ডিগ্রি। আর এটা কি ক্লকওয়াইজ গেছি, এটা দেখেন এই কারণে কি পজিটিভ, এই জন্য প্লাস আলফা, মানে এই আলফা এর ভ্যালুটা অটোমেটিক্যালি প্লাস আসবে। আশা করি সালমান বুঝতে পারছেন। ওকে, দেখেন এই যে এইটা কি আমি ক্লকওয়াইজ গেছি, এই জন্য আমার কত আসছে মাইনাস। ওকে, ক্লকওয়াইজ এবং কতটুকু গেছি 180 ডিগ্রি, ওখান থেকে ব্যাক করছি, ওখান থেকে এইদিকে বরাবর কি করছি দেখেন ব্যাক করছি। ওকে, এই জন্য -180 ডিগ্রি প্লাস কত বলেন আলফা। সালমান কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। আর এইটার ক্ষেত্রে দেখেন এই দিকের ক্ষেত্রে কি হচ্ছিল, এইটার ক্ষেত্রে কি হচ্ছিল, আমি টোটালটা এই দিকে বরাবর গেছিলাম, এটার জন্য কত, এই জন্য +180 ডিগ্রি আসছে। আর এইটা দেখেন কি ক্লকওয়াইজ গেছি না, ক্লকওয়াইজ গেছি, এই জন্য এইটার ভ্যালু মাইনাস আসছে। দেখছেন এই যে এখানটায় কি আসছে মাইনাস আসছে। দেখেন ক্লকওয়াইজ যেখানে যাবেন সেইখানে দেখবেন যে নেগেটিভ আসবে, যেখানে অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন সেখানে পজিটিভ আসবে। আমি আপনাদেরকে বারবার করে বলতেছি এই রিলেটেড কিছু অঙ্ক আপনারা নিজেরা করবেন, কারণ এই জিনিসটা কমপ্লেক্স নাম্বারেও খুব কাজে লাগে। ওকে, আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে কি, তাহলে পোলার থেকে কার্তেশীয়তে চলে গেলাম, ঠিক আছে, সরি কার্তেশীয় থেকে পোলারে গেলাম। পোলার থেকে কার্তেশীয়তে যাওয়াটা কোনো ব্যাপার না, এটা মনে করেন যে যদি আপনার এরকম থাকতো 5,30 ডিগ্রি যদি থাকতো, সিম্পল। আর ইজ ইকুয়াল টু কত যেন পাইছি, √(x² প্লাস কত y², এটা তো। আর কি থিটা ইজ ইকুয়াল টু এখানে কত আমি কি জানি tan ইনভার্স y/x, এটা একটা জিনিস। আচ্ছা এটা হচ্ছে কি কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার জন্য। কিন্তু দেখেন আমি যদি এইখানটায় পোলার থেকে কার্তেশীয়তে যাইতাম, ওইটার জন্য আরও সহজে একটু করতে পারতাম, আর একটু সহজে করতে পারতাম। ওকে, আমি কিন্তু কেন নেবেন না আমি সেটা কিন্তু বলছি যে আপনি যখনই জিওমেট্রি পড়বেন, এই দেখেন আমি এখানে কিন্তু বলছি আপনি যখনই জিওমেট্রি পড়বেন তখনই জিওমেট্রিক অ্যাঙ্গেলটা -180 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে হিসাব করা হয়। আপনি চিন্তা করেন এই রেঞ্জে যদি আপনি যান 180 ডিগ্রি থেকে কি এটা বড় হয়ে যায় না? এই কারণে আমরা এই রেঞ্জটা আমরা নিচ্ছি না, এই রেঞ্জের বাইরে চলে যায় দেখে আমরা ওইটা হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা ওই ক্যালকুলেশনটা করি না। আশা করি বুঝতে পারছেন জাকিউল জারিফ, যে 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, ওই কারণে ওই রেঞ্জটায় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি না, এটা ক্লকওয়াইজ নিচ্ছি। আচ্ছা এবার দেখেন
কি যেন বলে ওইটার নাম, যে যদি আমার এখানটায় কি থাকতো, আমার এই লেন্থটা দেওয়া আছে, মনে করেন যে এখানে আর দেওয়া আছে, এটা হচ্ছে আর থিটা দেওয়া আছে, আর এবং থিটা দেওয়া আছে, তাহলে এক্স এটা কত ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই এই ভ্যালুটা বের করতে হবে। আর জাকিউল জারিফ বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। আর এবং থিটা এর সাথে এক্স আর ওয়াই এর রিলেশনটা আমরা বের করব, তাই না? তাহলে দেখেন এইটা আর এই ভ্যালুটা এবার আমার দেওয়া আছে, তাহলে দেখেন এইখানটা একটু জিনিসটা চিন্তা করে দেখেন, তাহলে এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে কি আর, তাহলে দেখেন তো এইটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা কি বেজ আর এটা কি পারপেন্ডিকুলার, সরি হাইপোটেনাস, মানে এটা ভূমি আর এটা কি যেন বলে এটার নাম অতিভুজ, ভূমি আর কি অতিভুজ, আর এবং এটা আছে থিটা। তাহলে দেখেন ভূমি আর অতিভুজের সাথে কার সম্পর্ক, কস থিটা, ওকে? তাহলে কস সমান সমান এই যে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস, ওকে? এখন দেখেন তাহলে এখান থেকে কি এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর কস থিটা, ওকে? এক্স ইজ ইকুয়াল টু কি আর কস থিটা, আর এইখানটায় কি আছে, এটা কি লম্ব, এটা লম্ব আর এটা কি পারপেন্ডিকুলার, তাহলে দেখেন এখানটায় কি লম্ব আর মানে সরি পারপেন্ডিকুলার আর এটা কি হাইপোটেনাস, তাহলে এটা কি লম্ব আর এটা কি অতিভুজ, তাহলে এই লম্ব আর অতিভুজের সাথে রিলেশন হচ্ছে কি সাইনের, ওকে? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, দেখেন ওয়াই ডিভাইড বাই আর, তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, রাইট? তাহলে দেখেন এই যে জিনিসটা আমরা পেলাম, তাহলে আমি যদি আপনাদেরকে এরকম বলে দিতাম যে 5,30 এরকম যদি আমি বলতাম 5,30, তাহলে এটা হচ্ছে কি পোলারে আছে, তাহলে আমি যদি কার্তেশীয়তে নিতে বলতাম তাহলে জিনিসটা কি হইতো, দেখেন তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতাম কত, আর মানে কত 5 cos 30 সিম্পল, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতাম 5 sin 30, ওকে? আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবেন, যেটা আসবে সেটাই আমাদের আনসার হবে। এটাই ছিল পোলার এবং কার্তেশীয়র মধ্যে রিলেশন, এবং পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া, কার্তেশীয় থেকে পোলারে আসা, ওকে? অ্যাকচুয়ালি পোলার থেকে কার্তেশীয়তে যাওয়াতে কোনো ভেজাল হয় না, কার্তেশীয় থেকে পোলারে যাওয়ায় কোনটায় ভেজাল হয়, সেটা হইতেছে কি এই যে থিটা এর মানটা বের করার সময়। দেখেন যদি আমার এইরকম একটা পয়েন্ট দিয়ে দিত যে 3,4, তাহলেও কিন্তু সমস্যা নেই, আর এর মান বের করা কিন্তু সমস্যা নেই, এখানে -3 -4 থাকলেও কোনো সমস্যা নেই, কারণ রুট ওভার এখানে কত 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার, তার মানে এটা 5 স্কোয়ার হবে, যে সিম্পল 5 হবে, ওকে? আচ্ছা, তাহলে আর এইখানটায় থিটা এর মানটা তখন ওই যে tan ইনভার্স এটা কত 4/3, এটা সিম্পল বের করতে হবে, ওকে? আচ্ছা, তাহলে হয়ে গেল আশা করি আমাদের মোটামুটি কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া, ওকে? এইটা ছিল একদম বেসিক বা ফান্ডামেন্টাল স্টার্টিংয়ের কথাবার্তা। এখন আমরা শুরু করব দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা, ওকে? আচ্ছা, এবার শুরু করি আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা, ওকে? দূরত্ব মানে কি, দেখেন দূরত্ব মানে আপনারা শিখছেন ফিজিক্সে, দূরত্ব বা ডিস্টেন্স, এটা যখনই ডিস্টেন্সের কথা বলবে তখনই আপনি মিনিমাম ডিস্টেন্সটা নিতে হবে, মানে কি দেখেন সরণ আর হচ্ছে কি এই যে এইখানটায় দেখেন এইরকম কইরা এই যে এইরকম তো যেতে পারে, তাই না? ওইটা না, একদম এখান থেকে এইখান বরাবর সরল রেখা যদি অঙ্কন করি তাহলে যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেইটাকে বলা হচ্ছে এখানে দূরত্ব, এবং সবসময় মনে রাখবেন যখনই দূরত্বর কথা বলবে একদম মিনিমাম ডিস্টেন্সের কথা চিন্তা করবেন, ওকে? আচ্ছা, এখন দেখেন এইখানটায় এটা মনে করেন আমার এক্স অ্যাক্সিস আছে, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, ওকে? তাহলে দেখেন এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে মনে করেন 3,4 পয়েন্ট, আর এখানে আর একটা পয়েন্ট আছে, এটা মনে করেন 7,8 পয়েন্ট, ওকে? তাহলে এই দুইটা পয়েন্টের মাঝখানেকার ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, ওকে? এইটা আচ্ছা, এটা কিভাবে বের করে আমি ফর্মুলাটা একটু খুব দ্রুত ডেভেলপ করে ফেলি, সেটা হচ্ছে এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, এই পয়েন্টটা যদি হইতো আমার দেখেন এই পয়েন্টটা যদি হইতো কত x2, y2, আর এই পয়েন্টটা যদি হইতো আমার x1, y1, ওকে? x1, y1, তাহলে দেখেন এই মাঝখানেকার ডিস্টেন্সটা কীভাবে বের করতাম, তাহলে দেখেন আমি একটা কাজ করি, এখান থেকে এটার উপরে একটা লম্ব আঁকলাম বা পারপেন্ডিকুলার আঁকলাম, এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার আঁকলাম বা লম্ব আঁকলাম, আর এখান থেকে এটার উপরে একটা পারপেন্ডিকুলার আঁকলাম, ওকে? আচ্ছা, এবার দেখেন একটা জিনিস, দেখেন এটা যদি x2, y2 হয়, তার মানে কি এই যে এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে কত x2, আর এখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে y2, ওকে? আচ্ছা, আর এখান থেকে এই পয়েন্টটা যদি x1, y1 হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কত x1,
আর এখান থেকে এইটুকু হচ্ছে কত y1, রাইট? তাহলে দেখেন আমার টার্গেট কি এইটুকু আর এইটুকু যদি বের করতে পারি তাইলেই তো এইটুকু বের করতে পারবো নাকি? তাহলে দেখেন এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি। তাহলে দেখেন এইখান থেকে এইটুকু হচ্ছে x2 আর এখান থেকে এইটুকু হচ্ছে x1। তাহলে এই মাঝখানের এই অংশটুকু অবশ্যই কত হবে বলেন? x1 মাইনাস x2, এই যে x1 মাইনাস x2, রাইট? তাহলে দেখেন এইটা একটা কি আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, বা এটা এই অপোজিট সাইডগুলো ইকুয়াল, এবং এখানে কি রাইট মানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ওকে, তাহলে এখন দেখেন এইটা আর এটা কি ইকুয়াল, তাহলে অবশ্যই এটা x1 মাইনাস x2 হবে। ওকে, ঠিক সিমিলারলি এইটুকু যেহেতু y1 আর এইটুকু যেহেতু y2, তাহলে এই অংশটুকু অবশ্যই কি হবে y1 মাইনাস y2। আশা করি এটা নিয়ে কারোর মধ্যে কোনো ডাউট নাই। ওকে, তাহলে দেখেন এটা এ, এটা বি পয়েন্ট, এটার নাম দিলাম সি। তাহলে দেখেন তো এখানটায় কি লেখা যায়, এ বি। দেখেন এ বি হচ্ছে কি অতিভুজ বা হাইপোটেনাস। ওকে, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে কত হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখেন এখানটায় কি যেন বলে এ বি সমান সমান, তাহলে কি পাবো এ বি সমান সমান রুট ওভার এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। ওকে, তাহলে দেখেন এসি এর মানটা কত যেন আমরা পেয়েছি, এসি এর মানটা হচ্ছে কত রুট ওভার এই যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই যে এখানটায় কত y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, দেখেন দুই বিন্দুর বা ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ওকে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, যতগুলো ফর্মুলা আমি লিখব, যতগুলো এই যে বাক্স করব, প্রতিটা বাক্স খুব ভালো করে একদম মুখস্থ রাখবেন, এগুলো কিন্তু সামনে অনেক কাজে লাগবে। ওকে, তাহলে কত x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, বা এই যে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্সের স্কোয়ার আর ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্সের কি স্কোয়ার। ওকে, তাহলে দেখেন এইখানটায়, তাহলে এইখানটায় কত আছে 3,4, এটা কত 7,8, রাইট? তাহলে দেখেন এটা কি হবে, এটা হচ্ছে যদি হয় এ পয়েন্ট, এটা যদি হয় বি পয়েন্ট, তাহলে এ বি এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে 3 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস এই জায়গাটা কত 4 মাইনাস 8 হোল স্কোয়ার। আচ্ছা, অনেকে চিন্তা করতে পারেন যে স্যার এইটাকে x1, এটা y1, এটা x2, এটা y2 ধরার পরে এরকম করলে এখানে ওইটা সমস্যা নাই, কারণ এখানে হোল স্কোয়ার আছে, তো যে কোনো একটাকে আপনি x1 y1 আর একটাকে x2 y2 ধরতে পারবেন। ওকে, তাহলে এইখানটায় কি হইলো রুট ওভার, এটা দেখেন 4 স্কোয়ার আর এটাও দেখেন 4 স্কোয়ার হয়েছে, সো প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানটায় দেখেন এখানটায় কত আসবে রুট ওভার এই যে 2 ইন্টু 4 স্কোয়ার, তো 2 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এটাকে এরকম করে আমরা লিখতে পারি, দেখেন এটাকে এরকম করে লিখি, এটাকে 4√2 লিখি। ওকে, এটাকে লিখে যায় 4√2। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স যদি বের করতে বলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ওকে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ওকে, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে এরকম কিন্তু পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে 1,2 ও কি যেন বলে মনে করেন যে 4,5। ওকে, 1,2 4,6 দিলাম। ওকে, 4,6 বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই অঙ্কগুলো এত সস্তা হিসেবে আপনাদের নাও আসতে পারে, বাট কাহিনী হইতেছে আপনাদের আসতে পারে, দেখা যাইতেছে প্রুফ করতে বললো, 3টা পয়েন্ট দিয়ে বললো যে এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেল, এইরকম টাইপের কথাবার্তা যখন বলে তখন এই অঙ্কগুলা এই জিনিসগুলো বেশি ইউজ করতে হয়। ওকে, তাছাড়াও আমাদের কোনিক্সেও এইগুলো খুব কাজে লাগবে, দেখেন। ওকে, তাহলে এইটা কি হইলো, তাহলে এইটা হচ্ছে কত রুট ওভার এই যে 1 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 হোল স্কোয়ার, এটা সমান রুট ওভার কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন পরেরটায়, আমরা দুইটা পয়েন্টের মাঝখানেকার ডিস্টেন্স বের করতে পারলাম এইটা। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, মানে ইন্টারনালি ইন্টারসেক্ট আর এক্সটার্নালি ইন্টারসেক্ট। এখন প্রথম কথা হইতেছে এই জিনিসটা গ্রাফিক্যালি মানে বা ছবিতে কেউ বোঝেই না যে অন্তর্বিভক্ত মানে কি আর বহির্বিভক্ত মানে কি।
ওকে, প্রথম কথা হচ্ছে এই কথার অর্থটা বোঝেন বা গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে সেটা একটু বোঝার চেষ্টা করেন। গ্রাফিক্যালি কি বোঝায়, মনে করেন এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট। প্রথমে হচ্ছে অন্তর্বিভক্ত বোঝাচ্ছি বা ইন্টারনালি ইন্টারসেক্ট বোঝাচ্ছি। ওকে, দেখেন এইটা যদি এ পয়েন্ট হয় আর এইটা যদি বি পয়েন্ট হয়, ইন্টারনালি ইন্টারসেক্টেডটা বোঝে, বাট এক্সটার্নালিটা বুঝতে অনেক কষ্ট হয়। দেখেন এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, মাঝখানে যদি মনে করেন এটা একটা রশি আছে, মাঝখান থেকে মনে করেন আমি কেটে দিলাম, যে কোনো ভেতরের যে কোনো একটা জায়গা থেকে কেটে দিলাম, বা ভেতরে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম। ওকে, আচ্ছা, এখন কথা হইতেছে এই যে স্ট্রেট লাইনটা আছে, স্ট্রেট লাইনের উপরের একটা পয়েন্ট হইতে হবে। ওকে, মনে করেন এই একটা পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, তাহলে অন্তর্বিভক্ত মানে বোঝায় বা ইন্টারনালি ইন্টারসেক্ট বলতে কি বোঝায়, অন্তর্বিভক্ত এটা মানে বোঝায় হচ্ছে এই যে এখানটায় এই যে দুইটা পয়েন্ট আছে না, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, আর এখান থেকে এই যে দুইটা পয়েন্ট, ওকে, এই যে দুইটা পয়েন্টের মাঝখানেকার যে ডিস্টেন্স, এই, ওকে সরি একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা একটু দেখেন, ওকে একটু সরি নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা যাই হোক, দেখেন এইখানটায় যদি হয়, মানে এখান থেকে এইটুকু যদি হয় এসি, আর এখান থেকে এই যে বিসি, এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের যে রেশিওটা নিলাম, এই রেশিওটাই হচ্ছে কি, মানে এই সি পয়েন্টটা এ বিকে কি রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করছে বা বিভক্ত করেছে। আশা করি এই কথাটা বুঝতে পারছেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এখন কথা হইতেছে, কোশ্চেনটা খুব ভালো করে বুঝেন, যে যদি বলে যে এ বি সরল রেখাকে, দেখেন কথা বুঝেন, এ বি সরল রেখাকে সি বিন্দু কি অনুপাতে বিভক্ত করেছে, তাইলে আমার রেশিওটা হবে হচ্ছে এই যে এ প্রথমে এর সাথে সি, তারপরে বি এর সাথে সি, মানে এই যে এসি বাই বিসি, এরকম করে লিখতে হবে। আর যদি আপনাকে বলে যে বি এ সরল রেখাকে, দেখেন বি এ এই দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাকে সি বিন্দু কি রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করছে, তখন কিন্তু আপনাকে এরকম লিখতে হবে যে বিসি বাই এসি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনটা আগে কোনটা পরে, এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। মানে আমি যদি বলতাম এইরকম করে, দেখেন কথাটা বোঝেন, যে 1,2 ও 4,7 এই দুইটার সংযোজক রেখাকে, এই দুইটার জয়েনিং লাইনটাকে মনে করেন আমি বললাম যে 2, এটার উপরস্থ কোনো একটা পয়েন্ট, মনে করেন কত পয়েন্ট দিব, 5/2, 9/2, এই বিন্দুটা, এই দুইটার জয়েনিং লাইনটাকে এই বিন্দুটা কি রেশিওতে বিভক্ত করেছে। ওকে, তাহলে এটা যদি তার, তখন আমার চিন্তা করতে হবে কি, এখান থেকে এখানকার ডিস্টেন্স আর এখান থেকে এখানকার ডিস্টেন্সের রেশিও, মানে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা যদি সি পয়েন্ট হয়, তখন আমাকে লিখতে হবে কিন্তু এরকম, যে এসি বাই বিসি। ওকে, আশা করি এই কথাটা বুঝতে পারছেন, এসি বাই বিসি। আর যদি আমি এইরকম বলতাম যে মনে করেন বি 4,7 ও এ হচ্ছে 1,2, এত এর জয়েনিং লাইনটাকে বা সংযোজক রেখাকে সি হচ্ছে 5/2, 9/2, এত রেখাটি, এত বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করেছে, এইটার কথা যদি বলে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কিন্তু এইরকম, যে বিসি বাই কত, এসি। ওকে, আশা করি এইটা নিয়ে যেন আপনাদের মধ্যে আর কখনো ডাউট না আসে। শোনেন, আপনাদেরকে আমি আবারও বলতেছি, যে পয়েন্টটা আগে থাকবে, যে পয়েন্টের কথা আগে থাকবে, সেইটার সাথে এটার রিলেশন উপরে লিখবেন, আর যেইটা পরে থাকবে সেইটার সাথে রিলেশনটা নিচে লিখবেন। এটা যে শুধুমাত্র আমি অন্তর্বিভক্তের জন্য বলছি জিনিসটা এমনটা না, এটা বহির্বিভক্তের জন্যও হবে বা এক্সটার্নালি ইন্টারসেক্টের জন্যও হবে। দেখেন বহির্বিভক্ত বলতে কি বোঝায়, অন্তর্বিভক্ত জিনিসটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন বহির্বিভক্ত জিনিসটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমার একটা লাইন আছে। ওকে, এটা মনে করেন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন এটা দিয়ে কি বোঝায়, মানে বিভক্ত মানেই যে আমরা কেটে দিব, জিনিসটা এইরকম বোঝায় না। আমি কিন্তু বারবার করে বলছি, বিভক্ত মানে জাস্ট এইরকম না। বিভক্ত বলতে এখানে বোঝাইছে কি, এই লাইনের মাঝে একটা পয়েন্ট আছে, যেইটা কি এদের রেশিওটা কেমন হয় এইটা বোঝায়। ওকে, তো এখন কথা হইতেছে, এটা মনে করেন এবি লাইন। এখন এই জায়গাটায় একটা পয়েন্ট আছে, এই জায়গাটা এই লাইনের উপরেই থাকতে হবে। ওকে, এইরকম জায়গায় হইলে হবে না, কিন্তু এইখানটা একটা পয়েন্ট আছে, এটা মনে করেন এটা এই লাইনের উপরে একটা পয়েন্ট আছে সি। তাহলে এটা বোঝাচ্ছে, বহির্বিভক্ত বলতে বোঝাচ্ছে যে এই যে জিনিসটা, আমি যদি বলি যে এ বি রেখাকে, দেখেন কার কথা আগে লিখছি,
এর কথা আগে লিখছি। এবি রেখাকে সি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে? ওকে, এবি রেখাটাকে, এই যে এবি রেখাটাকে সি বিন্দু কি অনুপাতে বিভক্ত করে? তাহলে আমার বুঝতে হবে, তাহলে এ আগে আছে, তাহলে এই যে এ থেকে সি এর মাঝখানেকার ডিস্টেন্স, ওকে, তাহলে এই যে এ থেকে সি এর মাঝখানেকার ডিস্টেন্স কত? এসি। আর বি থেকে সি এর মাঝখানেকার ডিস্টেন্সটা কত? এই যে এখান থেকে এই যে এইটুকু, ওকে, এই যে তাহলে দেখেন এইটা এইখানে হবে কি, এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, এই যে বিসি, এই যে রেশিওটা, এই রেশিওটা বের করতে বলে। ওকে, সবাই এই জায়গাটা গেস করতে একটু সমস্যা হয়ে যায়, বারবার করে বলতেছি এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু না, কিন্তু এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এখানকার ডিস্টেন্স। ওকে, আমি আবারও বলতেছি এখান থেকে এখানকার ডিস্টেন্স আর কি এখান থেকে এখানকার ডিস্টেন্স। ওকে, আচ্ছা, এখন যদি বলতো এই যে বিসিটা, সরি বিএটাকে সি বিন্দু কি রেশিওতে ডিভাইড করে, সেক্ষেত্রেও আমরা কিন্তু কি বলতাম, তার মানে কি তখন সেই ক্ষেত্রে কি হইতো জানেন, এই যে মনে করেন এইটা হচ্ছে এ আর এইটা বি, আর সি বিন্দুটা মনে করেন এই পাশের কোনো একটা জায়গায় আসছে। ওকে, সি বিন্দুটা এই পাশের কোনো একটা জায়গায় আসছে, সেক্ষেত্রে এই যে বিসি হচ্ছে এইখানটায়, তাহলে আগে লিখবো হচ্ছে বিসি, আর এই যে এসি হচ্ছে এখান থেকে এই অংশটুকু, তাহলে নিচে লিখবো হচ্ছে এসি। আশা করি এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন তৈরি হবে না। ওকে, এবার আসেন কি রেশিওতে বিভক্ত করে বা ওই রেশিওটা কিভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা, এবার দেখেন, মনে করেন এটা হচ্ছে আমার এক্স এক্সিস আর এটা হচ্ছে আমার কি ওয়াই এক্সিস। ওকে, আমরা অন্তর্বিভক্তটা দেখাই দিব আর বহির্বিভক্তটা আপনারা নিজেরা করবেন। ওকে, অঙ্ক করাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এইটা এইখানটায় আছে একটা পয়েন্ট আর এইখানটায় একটা আছে পয়েন্ট, এটা মনে করেন যে x2, y2, আর এই পয়েন্টটা মনে করেন x1, y1। ওকে, আচ্ছা, এখন দেখেন এইখানে মাঝখানে একটা পয়েন্ট আছে, এখানে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে আলফা, বিটা, কেউ xyও ধরতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, এটা নিয়ে বলছি। ওকে, দেখেন এখান থেকে একটা পারপেন্ডিকুলার, এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার, এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার লম্ব। আচ্ছা, আর এখান থেকে এখানকার উপরে লম্ব, এখান থেকে এখানকার উপরে একটা লম্ব, এটা মনে করেন এ বিন্দু, এটা বি বিন্দু, আর এই পয়েন্টটার নাম দিলাম সি বিন্দু। ওকে, আমি বলে দিলাম যে এ বি এর সংযোজক রেখাকে সি বিন্দু কি অনুপাতে বিভক্ত করছে। ওকে, আচ্ছা, এবার দেখেন তাহলে ঘটনাটা কি হবে বোঝার চেষ্টা করেন। তাহলে আচ্ছা, এই অংশটুকু, এই যে এই লেন্থটুকু, তাহলে কত, এই লেন্থটুকু হবে, এটা যেহেতু আলফা, বিটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত, আলফা মাইনাস x2। ওকে, আর এটা যেহেতু আলফা, বিটা, আর এটা x1, y1, তাহলে এটা হবে হচ্ছে x1 মাইনাস আলফা। আশা করি এটা নিয়ে কারোর মধ্যে কোনো ডাউট নাই। আচ্ছা, আর এই যে লেন্থটা আছে, এই লেন্থটা হচ্ছে কত, y2 মাইনাস বিটা, এই যে y2 মাইনাস বিটা, আর এটা হচ্ছে কত, y1 মাইনাস বিটা। ওকে, আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, এটা মনে করেন ডি পয়েন্ট আর এটা মনে করেন ই পয়েন্ট। আচ্ছা, দেখেন তো এই যে ত্রিভুজ দুইটা পাইছি, দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে কত, বি সি ডি ত্রিভুজ একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ এ সি ই ত্রিভুজ। ওকে, এই দুইটা ত্রিভুজ দেখেন তো, এই দুইটা ত্রিভুজ ইকুইভ্যালেন্ট, মানে হইতেছে সদৃশকোণী, ইকুইভ্যালেন্ট বা সদৃশকোণী। কেন, দেখেন এইটা 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। আচ্ছা, এইটা আর এটা সমান্তরাল, এটা তাদের ছেদক, বা তাহলে এই কোণটা আর এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল, তার মানে দুইটা ইকুয়াল হলে 3 নাম্বারটা ইকুয়াল অবশ্যই হবে। ওকে, তার মানে এই দুইটা ত্রিভুজ সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, এখন তাহলে দেখেন সিমিলার ট্রায়াঙ্গেল হইলে আমরা একটা জিনিস শিখছিলাম যে অনুরূপ বাহু মানে সিমিলার সাইডগুলার রেশিওগুলা কি হয়, সেম হয়। তাহলে সিমিলার সাইডগুলার রেশিও তাহলে কি হচ্ছে, তাহলে আমি দেখেন তো এরকম বলতে পারি কিনা, যে কি যেন বলে এটার নাম, যে এইখানটায় আমরা এরকম বলতে পারি যে এ ই ডিভাইড বাই কত যেন। ওকে, দেখেন একটু দেখেন, সেটা হচ্ছে কি এইখানটায়, তাহলে আমরা সিমিলার সাইড, তাহলে কি এ ই ডিভাইড বাই কত সিডি, এটা সিমিলার, এটা সিমিলার। ওকে, এই রেশিও ইজ ইকুয়াল টু কি, যে এই সাথে কি আছে সিই ডিভাইড বাই বিডি। ওকে, এই দুইটা ইকুয়াল লিখতে পারি। ওকে, এই দুইটা ইকুয়াল লিখতে পারি। এখন তাহলে আমরা একটা কাজ করি, এখানটায় ভ্যালুগুলা বসায় দেই। ওকে, এই মানে কত হচ্ছে y1 মাইনাস বিটা ডিভাইড বাই সিডি মানে কত হইতেছে, আমরা কিন্তু মেইনলি বের করব কত, এসি
ডিভাইড বাই কত বিসি, তাহলে এই রেশিওটাই তো আমার বের করতে হইতেছে, তাই না? তাহলে এটাই তো হচ্ছে এইরকম। তাহলে এখন এইটার সাথে আমরা আলফা মানে কি রেশিওতে যদি ডিভাইড করে বলে, সেই এই রেশিও যদি বের করতে বলে, মানে এই রেশিওটা কত, এই রেশিওটাকে যদি আমি বলি এই রেশিওটা এইখান থেকে এই লেন্থটুকু হচ্ছে এম, আর এইখান থেকে এই লেন্থটুকু যদি হয় এন, তাহলে এম আর এনের সাথে এই যদি বলে দিত আপনাকে যে এত ইস্টু এত অনুপাতে কোন বিন্দুটা ডিভাইড করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা বের করতেছি। তাহলে দেখেন এটা y1 মাইনাস কত বিটা ডিভাইড বাই কত যেন x1 মাইনাস কত আলফা ইজ ইকাল টু, তাহলে এখানটায় কত যেন আসতেছে সিই মানে কত x1 মাইনাস আলফা ডিভাইড বাই এখানটায় কত যেন আসতেছে আলফা মাইনাস x2, এটা সমান সমান কত m ডিভাইড বাই n। ওকে, m ডিভাইড বাই n। তাহলে এখান থেকে দেখেন আমরা একটু এই দুইটাকে একটু সরি আমি মনে হয় ভুল লিখছি কোথাও ভুল লিখছি। ওকে, এটা হচ্ছে y2 মাইনাস বিটা, সিডি এর মানটা হচ্ছে y2 মাইনাস বিটা। ওকে, আমি ভুল লিখেছিলাম, সরি, এটা হচ্ছে y2 মাইনাস বিটা। ওকে, y2 মাইনাস বিটা, সরি এখানটা আমি ভুল লিখেছিলাম। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, তাহলে এইটা সমান সমান এইটা একবার লিখতে পারি, এটা সমান সমান এইটা একবার লিখতে পারি। তাহলে দেখেন আমরা এখান থেকে লিখতে পারি x1 মাইনাস আলফা বাই আলফা মাইনাস x2 ইজ ইকাল টু কত m বাই n, এটা লিখতে পারি। তাহলে দেখেন এখানটায় আমরা কি লিখতে পারি, এবার একটা ক্রস মাল্টিপ্লিকেশন বা ঠাডা গুণ করেন বা বজ্র গুণ করেন, তাহলে এটা কি আসবে দেখেন m আলফা মাইনাস m x2 ইজ ইকাল টু n x1 মাইনাস n আলফা। তাহলে আলফা এর ভ্যালু যেহেতু বের করব, তাহলে আলফাগুলাকে এক পাশে নেই, m আলফা প্লাস n আলফা n x1 প্লাস m x2। ওকে, তাহলে এখানটায় কি আসতেছে দেখেন আলফা কমন নিলে m প্লাস n ইজ ইকাল টু n x1 প্লাস m x2, তাহলে এখানটায় আলফা সমান সমান আসছে n x1 প্লাস m x2 বাই m প্লাস n। ওকে, এইভাবে আলফা এর ভ্যালুটা পাইছি। ঠিক সিমিলারলি যদি এইটা সমান সমান আমি এইটা লিখতাম, দেন ক্যালকুলেশন করতাম, ওখানে আমরা বিটা এর ভ্যালু পাইতাম। বিটা এর ভ্যালুটা আপনারা একটু করবেন, সেটা হইতেছে কি যে এটা আসবে হচ্ছে n y1 প্লাস m y2 বাই m প্লাস n। ওকে, m প্লাস n, এটা হচ্ছে ওই দুইটা পয়েন্ট যদি m:n রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে এই দুইটা পয়েন্ট আসবে। আমি আপনাদেরকে আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যদি এইরকম থাকতো, যদি আচ্ছা স্যার একটু দেখেন, সমস্যা নাই, আমি পরে হচ্ছে এটা যখন আপলোড আরেকবার দিব, আপলোড দেওয়ার সময় আমি এইচডি কোয়ালিটিটা দিব, সমস্যা নাই, এইচডি কোয়ালিটি করে দিব, আশা করি আবার মানে কোনো সমস্যা হবে না। ওকে, সমস্যা নাই, দেখেন একটু, আসলে যে আবহাওয়াটা খারাপ তো এই কারণে নেটের সমস্যা হইতেছে। আচ্ছা দেখেন একটু, এখান থেকে এইটুকু যদি হয় m আর এখান থেকে এইটুকু যদি হয় n, কথা শুনেন, আমি আপনাদের মনে রাখার সিস্টেমটা একটু বলে দিচ্ছি। এখান থেকে এইটুকু যদি হয় m আর এখান থেকে এইটুকু যদি হয় n, তাহলে দেখেন, এবং যদি বলে a হচ্ছে x1 y1, b হচ্ছে x2 y2, তাহলে এই আলফা আর বিটার ভ্যালু বের করো। এটা দেখেন এক্সটার্নালি বা বহির্বিভক্ত করেছে। ওকে, সেই ক্ষেত্রে আলফা এর ভ্যালুটা বের করবেন এইভাবে, আলফা সমান সমান দেখেন এইভাবে মনে রাখবেন যে দেখেন এইখানে দেখেন x1 y1 এর সাথে কি আছে m, তাহলে mটা গুণ হবে x2 এর সাথে। ওকে, mটা গুণ হবে কার সাথে, x2 এর সাথে, m গুণ হবে x2 এর সাথে। আর দেখেন n এর সাথে কি আছে, মানে রিলেশন কার x2 y2, তাহলে n এর সাথে গুণ হবে হচ্ছে এখানে x2, আর এই যে n এর সাথে গুণ হবে তাহলে x1 এর, এই যে n। ওকে, হ্যাঁ এটা শেষ করে আজকে বাদ দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন mx2 মাইনাস এইখানটায় কি হবে মাইনাস হবে, এখানেও কি হবে মাইনাস হবে। ওকে, তাহলে দেখেন এইখানটায় কি mx2 মাইনাস কত nx1 বাই
এম মাইনাস এন, মানে দেখেন এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটার মাল্টিপ্লাই হবে। ওকে, এইভাবে মনে রাখতে পারেন। আমি যেভাবে মনে রাখতাম আর কি, উদরপিণ্ডি বুদর ঘাড়ে, মানে একজনেরটা আর একজনের ঘাড়ে দিবেন। ওকে, তাহলে দেখেন আর বিটাটা হবে হচ্ছে কত, এক্স এর জায়গায় সিম্পল ওয়াই হয়ে যাবে, তাহলে কত এম ওয়াই। ওকে, দেখেন আমরা একটু ওকে দেখেন সেটা হইতেছে কি 1,2 আর 3,5 এর সংযোগ রেখাকে যে বিন্দু মনে করেন 3:5 অনুপাতে এক নাম্বার হচ্ছে অন্তর্বিভক্ত আর 2 নাম্বার বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। ওকে, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখেন প্রথম কাজ হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুইটাই আমি দেখাই দিচ্ছি। দেখেন প্রথম কাজ হচ্ছে আপনি কি করবেন, এই বিন্দু দুইটা লিখবেন 1,2 আর কত 3,5। ওকে, 1,2 আর 3,5 লিখলাম। ওকে, আচ্ছা অন্তর্বিভক্ত এক নাম্বারটা করতেছি, তাহলে এর ওকে এটা হচ্ছে কত, এটা মনে করেন আলফা কমা বিটা, এটা কত 3:5 রেশিওতে মনে করেন ডিভাইড করছে। ঠিক আছে, 3:5 রেশিওতে মনে করেন ডিভাইড করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন সিস্টেমটা বোঝেন। প্রথম কাজ যেটা আপনারা এইভাবে করবেন, আলফা এর ভ্যালু বের করার সময় করবেন কি, আগে 3, 5 এগুলা লিখে নেবেন। ওকে, এই রেশিওগুলা লিখে নেবেন। ওকে, এবার করবেন কি, এই যে একজনের সাথে আরেকজনের গুণ করবেন, এই পাশেরটার সাথে এই পাশেরটা গুণ করবেন, আর এই পাশেরটার সাথে এই পাশেরটা গুণ করবেন ইনটু 1। ওকে, এই যে হয়ে গেল। এখন দেখেন অন্তর্বিভক্ত যদি বলে বা ইন্টারনালি ইন্টারসেক্ট বলে, তাহলে এইখানটায় মাঝখানে করে দিবেন। ওকে, আর দেখেন যদি ওয়াই, বিটা মানে কি ওয়াই এর ভ্যালু না, আলফা মানে কি এক্স এর ভ্যালু, আর বিটা মানে কি ওয়াই এর ভ্যালু। তাহলে দেখেন বিটা এর জন্য আমরা কি করব, সিম্পল এই যে এক্স এর জন্য এক্স এরটা নিয়েছি, আর ওয়াই এর জন্য তাহলে কি সিম্পল এই যে এখানে ওয়াই নিব। তাহলে এখানে 3 এর সাথে গুণ হবে 5, আর এই 5 এর সাথে গুণ হবে 2 এর ইনটু 2, তাহলে এখানে মাঝখানে কি হবে প্লাস হয়ে যাবে। ওকে, দেখেন যখন আমি আমার ওকে দেখেন এটা হচ্ছে অন্তর্বিভক্ত। বহির্বিভক্তের জন্য কি কোনো কিচ্ছু না, সব সেম লিখবেন, শুধুমাত্র কি করবেন মাঝখানে মাইনাস দিয়ে দিবেন, এটাই শেষ। এইটুকু কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা আগে বলবে সেটা আগে লিখবেন, যেটা পরে বলবে সেটা পরে লিখবেন। ওকে, দেখেন এইখানে 1,2 কি আগে আছে আর 3,5 পরে আছে, এই জন্য 1,2 এর সাথে 3 রাখছি, আর এই যে 3,5 এর সাথে 5 রাখছি। যেটা আগে থাকবে আগেরটার সাথে আগে রাখবেন, পরেরটার সাথে পরে রাখবেন। ওকে, আর এইখানে এইভাবে করবেন। ওকে, তাহলে আজকের মতো এইটুকুই, এখানেই শেষ। নেক্সট দিন সরলরেখার ঢাল থেকে শুরু করব। ওকে, আর নেটের প্রবলেমের জন্য আসলে আমার কিছু করার নাই। ওকে, সরি ফর দ্যাট। আপনারা একটা কাজ করেন, লাস্টের অংশটুকু একদম টানা আর একবার একটু